চালাইতেছেন চালাইতেছেন হুট করে হার্ড ব্রেক করলেন, হুট করে হার্ড ব্রেক করলেন, গিয়ার একসাথে নামাইতে চাইতেছেন খুব দ্রুত, ওই টাইমে দেখবেন আপনার গিয়ারটা হার্ড নামতে চাইতেছে না। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগত। আজকের ভিডিওটা হচ্ছে এই বাইকের গিয়ার নিয়ে, কোন পজিশনে হচ্ছে আপনারা গিয়ার মানে চালাইলে আপনাদের বাইকটা চালায় কমফোর্ট বোধ করবেন, গিয়ারটা হার্ড লাগবে না, আর কীভাবে চালাইলে হচ্ছে আপনার জন্যই ভালো আর বাইকটার জন্যও ভালো, সেই জিনিসটা হচ্ছে আজকে দেখানোর চেষ্টা করব। আর আজকে চেষ্টা করব প্র্যাকটিক্যালি চালাইয়া দেখার জন্য, গিয়ার নরম এইভাবে না বললে চালাইয়া দেখানোর জন্য গিয়ারটা কীভাবে ইউজ করলে আপনারা নরম পাবেন, আর কিছু কিছু মানে উল্টাপাল্টাভাবে ইউজ করলে আপনাদের গিয়ারটা হার্ড লাগবে, ওইভাবে দেখাবো। যাই হোক, চলেন ভিডিওটা শুরু করি। সর্বপ্রথম কথা হচ্ছে বাইকের গিয়ার কি আসলেই হার্ড নাকি সফট। সত্য কথা বলতে এই বাইকের গিয়ার খুব একটা হার্ড না, সফটই বলা যায়। মানে গিয়ার হার্টের এই সমস্যাটা আমার বাইকের ক্ষেত্রে নাই। অবশ্য আমাদের আরেকটা বাইক আছে হিরো এক্সট্রিম 125R রেড কালার, ওইটাতেও গিয়ার হার্টের এই সমস্যাটা নাই। গিয়ার মানে হার্ড কখন জানেন? গিয়ার হার্ড ধরেন আপনার চালাইতেছেন হুট করে হার্ড ব্রেক করলেন, গিয়ার একসাথে নামাইতে চাইতেছেন খুব দ্রুত, ওই টাইমে দেখবেন আপনার গিয়ারটা হার্ড নামতে চাইতেছে না। নর্মাল টাইমে এই বাইকের গিয়ার খুব একটা হার্ড আপনার কাছে লাগবে না, মানে ভালোই লাগবে চালাইতে। কি রে ভাই, খুব একটা হার্ড আপনার কাছে গিয়ার লাগবে না। ধরেন আমি বাইকটার গিয়ার একে নেই, নিয়ে আপনাদের আস্তে আস্তে দেখাই। ধরেন আমি সাইডে যাই, ধরেন আমি বাইক থামাইলাম, এই ধরেন একে আছি, বাইক চালাইতেছি। আমি এখন গিয়ারটা শিফট করব। গিয়ারটা শিফট করার সময় ক্লাচটা ধরবো, পিক আপটা সম্পূর্ণরূপে ছাইড়া দিব, তারপর আবার পিক আপ ধরবো, তারপর হচ্ছে 2 থেকে 3-এ যাব, পিক আপ পুরোপুরি ছেড়ে দিব, 3-এ যাব, তারপর আবার পিক আপ ধরবো, 3 থেকে 4-এ যাব, পিক আপ পুরোপুরি ছেড়ে দিব, তারপর হচ্ছে আবার টান দিব, আবার 4 থেকে 5-এ যাব, পিক আপ পুরোপুরি ছেড়ে দিয়ে টান দিয়ে তারপর আবার ছাড়বো। এইভাবে মূলত আপনারা গিয়ারগুলো শিফট করবেন, আর এইভাবে করে যদি আপনারা গিয়ার শিফট করেন মোটামুটি ভালো মতো সফট পাবেন আর চালায়া অনেক আরাম পাবেন। আর যদি ধরেন আপনি ফুল আরপিএমে তুললা তারপর গিয়ার শিফট করতে যান, মানে বাইকটারে একটু অপব্যবহার করেন, সেই ক্ষেত্রে দেখবেন হচ্ছে বাইকটার গিয়ার আপনার কাছে হার্ড লাগতে পারে। আর গিয়ার ডাউন করার সময় পিক আপটা ছেড়ে দিব, ব্রেক ধরবো, বাইকের গতি যখন একবারে অফ হয়ে যাবে তখন হচ্ছে ক্লাচ ধরে আস্তে আস্তে একটা একটা করে গিয়ার নামিয়ে দিব। আমি কিন্তু ক্লাচ একবারও ছাড়ি নাই। এবার হচ্ছে আবার বাইকটা টান দিব, মানে ক্লাচ ধরে আমি সবগুলো গিয়ার নামিয়ে দিলাম, তারপর আবার আস্তে করে ক্লাচটা ধরে গিয়ারগুলো এক এক করে উঠাবো। আর ক্লাচ যখন গিয়ার ছাইড়া দিব মানে কমাবো, ধরেন আমার 3-এ আছে, এখন 2-এ নেব, 2-এ দিলাম, তখন আমার জোরে পিক আপ দিতে হবে। জোরে পিক আপ দিলে আমার ওই রেপ ম্যাচিং যেটা আছে ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে, তখন আর বাইকে ওই ধাক্কাটা মারবে না। নয়তো আপনি 3 থেকে যখন 2-এ যাবেন হুট করে গিয়ার গতি বেশি থাকে, আপনার বাইকে একটা ধাক্কা মারবে, ধাক্কা মাইরা মনে হবে কিছু একটা হয়ে গেল, এই জিনিসটা ফিল পাবেন। এই জন্য চেষ্টা করবেন অবশ্যই আপনাদের র্যাপ ম্যাচিং যে জিনিসটা, এই জিনিসটা কইরা মানে পিক আপ আর ক্লাচ একসাথে অ্যাডজাস্ট করে তারপর বাইক রাইড করার জন্য, তাহলে হচ্ছে আপনারা বাইক রাইড করে আরাম পাবেন। আর আমি যে গিয়ার কখন চেঞ্জ করে গিয়ার উঠাই নামাই, নিজেও সত্য কথা বলতে ফিল পাই না, মানে এতটা সফট এটার গিয়ার। আর আমার কখন ক্লাচ ধরতে হবে, কখন গিয়ারই করতে হবে, সত্য কথা বলতে এগুলো নিয়ে আমার কোনো টেনশনই থাকে না। আমি সুন্দর মতো বাইক চালাইতে থাকি, ওটা আমার পায়ের কাজ পা করে, হাতের কাজ হাত অটোমেটিক করতে থাকে, আমার কিছুই করতে হয় না, এটাই হচ্ছে কথা। আর আপনারা যখন বাইকটা রাইড করবেন বেশি পরিমাণে, তখন আপনার সাথেও এই জিনিসটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আর ধরেন শুরুর দিকে আপনার এটা অ্যাডজাস্ট হতে একটু সময় লাগবে, বাইকটা কেনার পরপরই শুরুর দিকে ধরেন বাইকটা কিনছেন একবার নতুন বাইক, তখন আপনার কাছে একটু হার্ড লাগতে পারে, তখন একটু সমস্যা হতে পারে। তবে বাইকটা কিছুদিন চালাইতে আপনার সাথে এই জিনিসটা পর্যাপ্ত পরিমাণ অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখেন মোটামুটি পেছনের ভিউ আমি কিন্তু খুব ভালো দেখতে পারতেছি, আর এই পাশেরও পেছনের ভিউ আমি মোটামুটি ভালো দেখতে পারতেছি, আর এগুলোকে আরামসে অ্যাডজাস্ট করে নিলে আরও সুন্দর দেখা যাবে। বর্তমানে আমার আশেপাশে কোনো গাড়ি থাকলেই আমি সুন্দর মতো দেখতে পারতেছি, যার কারণ হচ্ছে লুকিং গ্লাসগুলো আমি অ্যাডজাস্ট করতে সফল হয়েছি। আর সবাই লুকিং গ্লাসগুলো অ্যাডজাস্ট করে চালাবেন, তাহলে দেখবেন ভিজুয়ালিটি অনেক বেশি পেছনেরটা পাইতেছেন। আর বাইক চালানোর সময় পেছনের ভিজুয়ালিটি অনেক বেশি দরকার,
যারা ছাপড়ি রাইডার তাদের দরকার নেই, নর্মাল যারা রাইডার আছে তাদের পেছনের ভিজিবিলিটি অনেক বেশি দরকার। আর ছাপড়িদের তো লুকিং গ্লাসই থাকে না, তাদের পেছনের ভিউয়ের কী আর প্রয়োজন, তাদের তো লুকিং গ্লাসই থাকে না, পেছনের ভিউ দিয়ে কী হবে। যাই হোক, আমি চলে যাচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর কী নিয়ে ভিডিও চান সেটা একটু কমেন্ট করে জানায়েন। আর এই বাইকটার সম্পর্কে যদি কোনো টপিক থাকে আপনারা দিবেন, আমি ওটা নিয়ে ভিডিও করার চেষ্টা করব। আর কমন প্রশ্ন আপনাদের যেটা থাকে, বাইকের মাইলেজ কত? বাইকের মাইলেজ 50 প্লাস মাইনাস ধরতে পারেন, মানে 50-এর বেশিও থাকে কমও থাকে এই বাইকটার মাইলেজ অ্যাভারেজে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।